দেখেন আমি সবসময় বলি যে বাংলাদেশের ক্রিকেট হচ্ছে ইটসেলফ একটা বিশাল রহস্যময় ব্যাপার। এই দেশের ক্রিকেটের বেশিরভাগ ব্যাপার আপনি বুঝবেন না। কেউ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৮-৯ হাজার রান করে ফেলবে ভালো এভারেজে, সে কোনোদিন টেস্ট খেলার ডাক পাবে না। কেউ ক্যারিয়ারের সেরা সময়টায় ডাক পাবে না, সবচেয়ে খারাপ সময়টায় ডাক পাবে। কেউ আছে ৩০ নম্বর ঘরোয়া ক্রিকেটে ৩০ নম্বর রান স্কোরার হয়েও টেস্ট ক্রিকেটে ডাক পেয়ে যাবে। মানে এটা যে কি হয় এই রহস্য, এটা উদ্ঘাটন করা খুবই কঠিন। তো সেই রহস্যগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বড় রহস্যের নাম মনে হয় সৌম্য সরকার। যে সৌম্য সরকার আসলে কে? সৌম্য সরকার কি টপ অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান নাকি লোয়ার অর্ডার ব্যাটসম্যান? সৌম্য সরকার কি অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার নাকি ব্যাটিং অলরাউন্ডার? এটা আজও পর্যন্ত আমি বুঝে উঠতে পারি নাই। সেই ২০১৪ থেকে আজকে ২০২৪, ১০ বছর পার হইতে চলল। এই ১০ বছরে আমি সৌম্য সরকারের পরিচয় বুঝে উঠতে পারি নাই। সেই দায় সৌম্য সরকারের একটুও না। কারণ সৌম্য সরকার তো নিজে নিজের পরিচয়টা ঠিক করে না। যে আমি আসলে আমারে এই হিসাবে দলে নেন বা আমারে এই জায়গায় ব্যাটিং করান। এটা তার খেলা যারা দেখেন, দেখে সেই সিদ্ধান্তটা যারা নেন যে সৌম্যরে এই হিসাবে দলে নিচ্ছি, এই জায়গায় খেলাবো আমরা, তারাই আসলে এই রহস্যটা ক্রিয়েট করে রাখেন। তো আজকে সৌম্যর রহস্যটা নিয়ে একটু আলাপ করি। গত ১০ বছরে ব্যাটিং অর্ডার এবং প্লেয়িং রোল নিয়ে সবচেয়ে বেশি টানাহেঁচড়া হচ্ছে সৌম্য সরকারের। তারপরেও সৌম্য সরকার কিন্তু আমাদের ওয়ানডে ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। শুধু ওপেনারের যদি হিসাব করেন তাহলে সৌম্য সরকার আমাদের টেস্টে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট এবং সবচেয়ে ভালো এভারেজে ব্যাট করা ওপেনার। ফলে সৌম্য সরকারের ওয়ানডে ক্রিকেটে অন্তত উপস্থিতি নিয়ে কোনো প্রশ্ন নাই। তার এভারেজ ৩৩-এর কাছাকাছি এবং স্ট্রাইক রেটও ১০০-র উপরে। ওয়ানডেতে এটা মোর দ্যান এনাফ আমাদের পার্সপেক্টিভে। হ্যাঁ, যদি আমরা অস্ট্রেলিয়া হইতাম তাইলে বলতাম যে ৪৫-এর নিচে এভারেজ, কারণ এটা চলে না। কিন্তু আমি মনে করি সৌম্যকে যদি ঠিকমতো খেলানো যেত, টানা খেলায় যাওয়া হতো এবং একটা সার্টেন ব্যাটিং অর্ডার ঠিক করা। যে হয় ওপেন না হলে ৩ নাম্বার এই জায়গায় খেলো তুমি, নতুবা ৫-৬ এ খেলো। এরকম একটা কিছু ওকে বলা যে তোমার আসলে প্লেইং রোলটা এই। সেইটা নিশ্চিত করে যদি ওরে অন্তত ২-৩ টা বছর খেলানো হতো, আমি বিশ্বাস করি যে তার এভারেজ আসলেই ৪৫ থাকতো। এইটা কথার কথা না। আসলেই তার সেই যোগ্যতা আছে। এখানে আমরা একটু সৌম্য সরকারের ব্যাটিং হিস্ট্রিটা দেখেন। আমি তো একদম ম্যাচ বাই ম্যাচ রিকল করে বলতে পারব না। কিন্তু যতদূর মনে পড়ে ২০১৫ বিশ্বকাপের জাস্ট আগে ওকে নেটে দেখে, ওকে মনে হয় কোনো ম্যাচও না বা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল বোধহয় ইয়েতে মিরপুর স্টেডিয়ামে। যাই হোক, মানে কোনো স্বীকৃত ম্যাচে দেখে না, এই নেটে বা প্র্যাকটিস ম্যাচে ওর ব্যাটিং বোলিং দেখে হাথুরু সিং এর খুব ভক্ত হয়ে গেলেন। এবং সে সময় যখন সৌম্য সরকার দলে ডাক পেল জিম্বাবুয়ের বিপক্ষে, তখন কিন্তু মূলত আমরা জানতাম যে একটা বোলিং অলরাউন্ডারে ডাকা হয়েছে। এটা শুনে আমরা চমকে গেছিলাম। কারণ তখন তো ঘরোয়া ক্রিকেট রেগুলার কাভার করি। চমকে গেছিলাম কারণ আমরা জানতাম যে সৌম্য হচ্ছে ব্যাটসম্যান। একদম জেনুইন টপ অর্ডার ব্যাটসম্যান। যে কিনা অকেশনালি পেস বল করতে পারে। মানে ওই সময় আমার মনে আছে শুভ্রদার সঙ্গে আমি একদিন প্রেস বক্সে কথা বলতেছিলাম। তো শুভ্রদা বলতেছিলেন যে সৌম্যরে যদি অলরাউন্ডার বলতে হয়, পেস বোলিং অলরাউন্ডার, তাহলে আতাহার আলী খান তো ইয়ের মতো রিচার্ড হ্যাডলির মতো অলরাউন্ডার। মানে মজা করে বলতেছিলেন। আতাহারবার বোলিংটাও যতটা গুরুত্বপূর্ণ ছিল, সম্মত তা কখনো ছিল না। ওই ২০১৪ আগে আমরা কখনো ওইরকমভাবে দেখি নাই। মাঝে ১ ওভার ২ ওভার বল করত, দায় ঠেকা একটা কাজ চালানো। কিন্তু হাথুরু সিংহে তারে নিলেন বোলিং অলরাউন্ডার হিসেবে। ওকে ফাইন। কিন্তু তারপরে আমরা দেখলাম যে সে অস্ট্রেলিয়া বিশ্বকাপে গেল, ২০১৫ বিশ্বকাপে গিয়ে মূলত টপ অর্ডারেই ব্যাট করলো। একটা ম্যাচে ওই যে আমাদের বিজয় ইনজুরড হলো, ওই ম্যাচটায় ওপেন করছিল বাধ্য হয়ে। এছাড়া বাকি ম্যাচগুলোতে ৩ নাম্বারে ব্যাট করলো। খুব ভালো কিছু না। তার মধ্যে সম্ভবত একটা ৪০ রানের ইনিংস ছিল, কয়েকটা ৩০ রানের ইনিংস ছিল। সেটা দেখেই ধারাভাষ্যকাররা খুব প্রশংসা করছিলেন। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট, ও তো বাউন্সি উইকেটে খুব ভালো ব্যাটসম্যান। এটা পরের দিকে আরেকটু এক্সপ্লেইন করব। বাউন্সি উইকেটে দুর্দান্ত ব্যাটসম্যান। ফলে ওই স্ট্রোক প্লে দেখে ধারাভাষ্যকাররা খুব উচ্ছ্বসিত প্রশংসা করলেন যে অবশেষে বাংলাদেশ একটা অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান পাইছে, যে ব্যাটসম্যানটা হচ্ছে বাংলাদেশকে একটা ফ্লাইং স্টার্ট এনে দিতে পারে। যদিও বিশ্বকাপের ওই ছোট রানে আমরা দর্শকরা খুব খুশি ছিলাম না। সে আসলে নিজের সামর্থ্যের পরিচয় দিল দেশে আসার পরে। দেশে আসার পরে আমরা ব্যাক টু ব্যাক ৩ টা সিরিজ খেললাম। পাকিস্তানের বিপক্ষে একটা, ইন্ডিয়ার বিপক্ষে একটা, সাউথ আফ্রিকার বিপক্ষে একটা। ৩ টাই আমরা জিতলাম
এর মধ্যে পাকিস্তানের হোয়াইট ওয়াশ করলাম। সেখানে সৌম্য সে টপ অর্ডারই ব্যাট করলো পাকিস্তানের বিপক্ষে 125 অথবা 127 রানে একটা ইনিংস ছিল। এটা মাস্টার ক্লাস ইনিংস ছিল, একদম মাস্টার ক্লাস ইনিংস। ওখানে দেখেন এখনো আমি চোখ বুঝলে মনে করতে পারি আমার পাশে জানে আলম, আমার তখন ইত্তেফাকের কলিগ, আমরা দুজন বসে আছি। ও পরপর দুটো বলে দুইটা ইনসাইড আউট করে 4 মারছিল। মানে আমার দেখা বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যানের, মুশফিকুর রহিম তো সবচেয়ে ভালো ইনসাইড আউট করতে পারে, তার চেয়েও ভালো ছিল শট দুটো। কিন্তু সৌম্য তার সেরাটা দেখানোর জন্য ওই সময় আরেকটু অপেক্ষা করছিল। সাউথ আফ্রিকার বিপক্ষে একটা সম্ভবত 90 প্লাস ইনিংস, একটা 80 প্লাস ইনিংস ছিল, যে দুটোই ওই টপ অর্ডারে 3 নম্বরে ব্যাট করে। সেই দুটো ছিল ভাই বাংলাদেশের এই যাবৎকালে আমার দেখা সবচেয়ে অ্যাগ্রেসিভ ইনিংসগুলোর ভিতরে থাকবে ওই দুইটা ইনিংসই। মানে এই ইনসাইড আউট মাথার উপর দিয়ে মেরে দেওয়া, তারপরে ওই যে পিছায় এসে ওই কাভার দিয়ে তুলে দেওয়া, অবিশ্বাস্য। ফাস্ট বোলারে ডাউন দ্য উইকেটে এসে খেলতেছে আর ওই সিরিজে উইকেটও ছিল খুব চমৎকার। বাংলাদেশ ৩টা-৪টা পেসার নিয়ে খেলতেছিল, ফলে উইকেটে খুব জেনুইন পেস ছিল, জেনুইন বাউন্স ছিল। সৌম্য মাথা খারাপ করে ফেললো একদম। মানে মনে হলো যে সৌম্য আর তামিম ওই সাইডে কি করলো, তামিম কিন্তু ততদিনে অ্যাঙ্করিং রোল শুরু করে দিছে। ওয়ানডেতে সেটা ঠিক আছে, এক সাইডে যদি সৌম্যর মতো এরকম পাগলা পিটান পিটাইতে থাকে কেউ, তাহলে অন্য সাইডে তামিম যদি অ্যাঙ্করিং করে একটা 50 রানের 80 রানের ইনিংস খেলে, বাংলাদেশের পুঁজিটা বড়ই হবে, 350 পার হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশন হলো। অবশেষে আমাদের মনে হলো যে ইতিহাসে প্রথমবারের মতো আমরা একটা সেটেলড ওপেনিং জুটি পাইতে যাচ্ছি। এরপরে যেটা হলো যে সৌম্য খুব বড় বড় ইনিংস খেলতেছিল তা না, কার্যকরী ইনিংস খেলতেছিল, কখনো 45 কখনো 50 এরকম চলতেছিল। হুট করে ওইখান থেকে বছর তিনেকের মধ্যে আমরা যেটা দেখলাম, সৌম্যর কিন্তু অ্যাভারেজ তখন 40-এর উপরে। ও 2018 সালের কথা বলতেছি, 2018 পর্যন্ত সৌম্যর অ্যাভারেজ 40-এর উপরে। সেই অবস্থায় সৌম্য সম্ভবত তার আগের ম্যাচেও একটা 70 প্লাস ইনিংস খেললো। হুট করে পরের ম্যাচে তার 6-এ পাঠায় দেওয়া হলো, 7-এ পাঠায় দেওয়া হলো। সৌম্য এবার ফ্লোটিং হওয়া শুরু করলো। ইন দ্য মিন টাইম একটা জিনিস মনে রাখবেন, চান্দিকা আতরুসিংহে বাংলাদেশ ছেড়ে গেছে। এই চান্দিকা আতরুসিংহে যাওয়ার পরেই সৌম্যরে নিয়ে 2 ধরনের এক্সপেরিমেন্ট শুরু হলো। এক হচ্ছে নতুন যে কোচরা আসলেন তারা সৌম্যর ব্যাটিং স্টাইল নিয়ে কাজ শুরু করলেন। সৌম্য কেন বড় ইনিংস খেলতে পারতেছে না, সেই জন্য সৌম্য ওই যে ডাউন দ্য উইকেট আসে, ইনসাইড আউট আসে, ওর ফুটওয়ার্ক ঠিক থাকে না, ওর হেড পজিশন ঠিক থাকে না, এগুলা নিয়ে ব্যাপক কেরদানি শুরু করলেন আমাদের কোচরা। এটা ছিল একটা ভয়ঙ্কর বাজে কাজ, ভয়ঙ্কর বাজে কাজ। আমাদের কোচদের যে, যাদের আমরা কোচ করে আনি বা আমাদের লোকাল যারা কোচ, তাদের যে আধুনিক ক্রিকেট সম্পর্কে বোঝাপড়া কত কম, সেটার বড় উদাহরণ হচ্ছে সৌম্য। সৌম্যর ব্যাটিং স্টাইলে ওই সময় বারবার হাত দেওয়া হলো। আরও সঙ্গে হাত দেওয়া হলো হচ্ছে ব্যাটিং অর্ডারে। বারবার ওকে 6-এ, 7-এ, 5-এ, 3-এ, 4-এ এভাবে শাফল করা হচ্ছে। আমি বুঝতেই পারতেছি না। এবং হঠাৎ করে একসময় দেখলাম সৌম্য আসলেই বোলিং অলরাউন্ডার হয়ে গেছে। মানে সে তখন ইয়েতে বল করতেছে, আপনার পাওয়ার প্লের মধ্যে এসে বল করতেছে, প্রায় 6 ওভার 7 ওভার এমনকি 10 ওভারও বল করে ফেলতেছে এবং ব্যাট করতেছে এরকম ভুতুড়ে সব জায়গায়। মানে সৌম্য কে? তখন আমি বারবার জিজ্ঞেস করতাম আমার কলিগদের মজা করে যে, "এটা কে? এটা কে? ওর পরিচয়টা কি আসলে? ও কি টপ অর্ডার ব্যাটসম্যান নাকি লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান? ও কি বোলিং অলরাউন্ডার নাকি অকেশনাল বোলার?" মানে এইটা আমরা মজা করে বলতেছি। কিন্তু আপনি চিন্তা করেন ওই ছেলেটার উপর দিয়ে কি যাচ্ছে? ওই ছেলেটা তো যে খেলা ছেড়ে দেয়নি বা সুইসাইড করে নাই। ও এই অবস্থায় যে হাসি, হাসি করে ফ্যামিলির সঙ্গে ছবি তোলে, এইটাই তো আমি অবাক হয়ে যাই। ওর জায়গায় আমি হলে পাগল হয়ে যাইতাম। ও তো এরপরও দেখা হইলে মজা করে, দেখা হইলে আ ও আ ওরে একটা খোঁচা দিলেও আরেকটা খোঁচা দেয়। মানে ও যে নিজেরে ধরে রাখছে, কোয়েট আছে, উৎফুল্ল আছে, এটাতেই আমি খুব আশ্চর্য ছিলাম। দেখেন এই একই কাজ তার সঙ্গে টেস্ট ক্রিকেটেও হইছে। এটা মানতে বাধা নেই যে সৌম্য প্রপার টেস্ট ব্যাটসম্যান না। সৌম্যর ভেতরে মানে আপনি প্রপার টেস্ট ব্যাটসম্যান বলতে যদি রাহুল দ্রাবিড়, পূজারা বা আমাদের বুলবুল ভাই, নান্নু ভাইরে বোঝেন তাহলে সৌম্য তার না। কিন্তু কথা হচ্ছে যে আধুনিক যে টেস্ট ক্রিকেট, মানে এই যুগে আমরা যে টেস্ট ক্রিকেট খেলি, সেই টেস্ট ক্রিকেটে কিন্তু এরকম ব্যাটসম্যানের জায়গা আছে। যারা হ্যান্ড আই কোঅর্ডিনেশনে খেলবে, পাওয়ারের উপরে বেস করে খেলবে, বলের পেস এবং বলের বাউন্সে কাজে লাগাবে, এইসব ব্যাটসম্যানের জায়গা আছে। সেটা তো আসলে বেশ কিছুদিন আগেই ক্রিস গেইল, ম্যাথু হেডেন, বীরেন্দর সেহবাগ এরা দেখায় দিয়ে গেছে। আজকাল তো ঋষভ পান্ত থেকে শুরু করে কত ব্যাটসম্যান টেস্ট খেলতেছে রীতিমতো 360 ব্যাটিং করে। ফলে এখন টেস্টে তার জায়গা আছে এবং টেস্টে কিন্তু সে ভালোই করতেছিল। আমার মনে আছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মনে হয় শুরু করলো
3 নম্বরে ওইখানে বোধহয় ৮০ রানের একটা ইনিংস খেলছিল এবং সেটা নিউজিল্যান্ডের মাটিতে ক্রাইস্টচার্চে বোধহয়। ওখান থেকে ফিরে আসলো, ফিরে আসার পরে ভেরি নেক্সট বা ১-২ সিরিজ পরেই বাংলাদেশ গেল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় টানা ৩ টা 50 করলো ওই ৩ নম্বরে ব্যাট করেই। তখন হাথুরু সিংয়ে আছে। শ্রীলঙ্কায় টানা ৩ টা 50 করলো, তার ভিতরে একটা 70 প্লাস ইনিংস ছিল। ওরকম টানা খেললো। এরপরে আবার এই কিছুদিন ৪-৫ এ ব্যাট করলো, ওকে আবার ওই ডিমোশন করায় দেওয়া হলো। এর মধ্যে বাংলাদেশ গেল নিউজিল্যান্ডে আবার। এবার নিউজিল্যান্ডে হ্যামিল্টনে বোধহয় ১৩৯ রানের একটা ইনিংস খেললো। ১৩৯ বা ৪৯ এরকম কিছু যেন। হ্যামিল্টনের ওই ইনিংসটা ক্লাসিক ইনিংস ছিল। মানে ক্লাসিক আশরাফুলি অর্থে ক্লাসিক না। মানে ওই যে আক্রমণ করে পাল্টা আক্রমণে ওই যে বলছি যে বাউন্সি উইকেট পাইলে ওরে আর আটকায় কে? তাতে ব্যাটিং অর্ডার আপনি যেখানেই পাঠান না কেন। ওই ৬ নম্বরে ব্যাট করলো। ৬ নম্বরে ব্যাট করে ও 140 বা 130 প্লাস একটা ইনিংস খেললো। ভেরি নেক্সট ম্যাচে দেশে এসে ভেরি নেক্সট সিরিজে সে দলেই জায়গা পেল না। আমি এইটার কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত জানি না। এরপরে আমার মনে আছে ২০২১ এ সম্ভবত ২০২১ এ ও কোনো একটা ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। টেস্টের স্কোয়াডেও ও ছিল না। ফার্স্ট টেস্ট হয়ে গেছে, সেকেন্ড টেস্ট ও মিরপুরে প্র্যাকটিস করতেছে। কোনো একটা কারণে আমি মিরপুরে। ওখানে বসে ও প্র্যাকটিস করতেছে। ওরে কেউ একজন দৌড়ায় গিয়ে টিম বয় বা কেউ একজন বলল যে, "আপনি ফোন ধরেন, তাড়াতাড়ি ড্রেসিং রুমে আসেন।" ড্রেসিং রুমে এসে সে ফোন ধরলে তার চিটাগাং যাইতে হবে। চিটাগাংয়ে টেস্ট খেলতে হবে এবং পরদিন তাকে টেস্ট খেলতে নামতে হলো। বোঝে নাই। এই হচ্ছে আমাদের দেশের ম্যানেজমেন্ট, এই হচ্ছে আমাদের দেশের পূর্ব পরিকল্পনা, এই হচ্ছে আমাদের দেশের প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা আশা করি যে আমরা টেস্টে ভালো করব, ওয়ানডেতে ভালো করব, টি-টোয়েন্টিতে ভালো করব এবং আমরা আশা করি সৌম্য সরকারের মতো একজন ব্যাটসম্যান সাস্টেইন করবে, ধারাবাহিক হবে। এর ভেতরেও যে এই ছেলেটা ভালো করতেছে, দেখেন মাঝে ২-৩ বছর খেলার মধ্যেই ছিল না। মানে ইন্টারন্যাশনালে ছিল না, এ দলে ছিল না, কোথাও ছিল না। হাথুরু সিং আসলো, আবার তারে নেটে ডাকলো। নেটে ডাকা হাথুরু সিং এর মনে হলো ওকে, আমার শিষ্যটা ঠিক আছে। হাথুরু সিং এর খুব পছন্দের ছেলে। হাথুরু সিং এর যখনই থাকে ও তখনই ভালো সুযোগ পায়। হাতুরু সিং আবার তারে নিল সেই নিউজিল্যান্ডে গিয়ে আবার ওয়ানডেতে ওরকম একটা বিধ্বংসী সেঞ্চুরি করে আসলো। ওটাও বোধহয় 140 র কাছাকাছি। তারপর থেকে ওয়ানডেতে খেলতেছে, ভালো খেলে যাচ্ছে। এই সিরিজটাতে আমরা হারলাম। তারপরে সে কিন্তু ভালো কয়টা স্টার্ট পাইছে। বোঝা যাচ্ছে যে টপ অর্ডারে খেলতে দিলে সৌম্য টেস্ট এবং ওয়ানডেতে আসলে না পারার কোনো কারণ নাই। তাকে ব্যাটসম্যান হিসেবেই নিতে হবে। টেস্ট এবং ওয়ানডেতে সে ২ বা ৩ নাম্বারে মানে ওপেন করবে বা ৩ নাম্বারে খেলবে। অবশ্যই ওয়ানডেতে ওপেন করবে। ওয়ানডেতে ওই এন্ডে তানজিদ তামিম থাকুক বা যেই থাকুক, এক এন্ডে সৌম্য ওপেন করবে। এ ব্যাপারে কোনো আলোচনার সুযোগ নাই। সৌম্য এক এন্ডে থাকবে। এবারে আসেন টেস্টে। টেস্টে আমি মনে করি তার ৩ বা ৪ এ থাকা উচিত। এখানে আপনারা আর্গুমেন্ট করতে পারেন যে ৩-৪ এ থাকবে টেকনিক্যালি সবচেয়ে সলিড ব্যাটসম্যান। ৩-৪ এ আপনি কেন এই ব্যাটসম্যানরে পাঠাচ্ছেন যে টেকনিক্যালি সলিড না? হ্যাঁ, আমি বলে দিই ৩-৪ এ, ৪ এ আপনি পাঠাবেন হচ্ছে মুমিনুলরে বা ৩ এ পাঠাবেন মুমিনুলরে, ৪ এ পাঠাবেন সৌম্যরে। ২ টা ২ ধরনের ব্যাটসম্যান ৩-৪ এ খেলবে। একটা ব্যাটসম্যানকে আপনি যদি নিশ্চয়তা দেন সৌম্যকে যে আগামী ৬ ম্যাচ তুমি ৪ নাম্বারে বা ৩ নাম্বারে পার্মানেন্ট, তুমি শূন্য করলেও বাদ পড়বে না। আপনি দেখবেন এই ৪ নাম্বারেও অন্তত ২ টো সেঞ্চুরি বের করে আনবে এই ৬ ম্যাচের মধ্যে। আর কয়েকটা ছোটখাটো ইনিংস খেলবে। সঙ্গে মুমিনুল যদি ফর্মে থাকে ওই জায়গাটা আমাদের সলিড হয়ে যাবে। ৩-৪ এ তো আমরা রানই পাচ্ছি না, কিচ্ছুই পাচ্ছি না। শান্ত যায়, শান্ত গিয়ে নার্ভাসনেস ওয়ালা একটা ব্যাটিং করে, করার পরে ওখানে গিয়ে মুমিনুলও তার স্বাভাবিক ব্যাটিং করতে পারে না। ভাই ২ এন্ডেই যদি নেগেটিভ ব্যাটিং হয়, ২ এন্ডের ব্যাটসম্যানই যদি কাঁপতে থাকে, জাভেদ ভাইয়ের মতো বলে, "ভাই কি বল হইতেছে রে! জান বাইরে হয়ে যাবে।" সরি জাভেদ ভাই, এটা দেখলে রাগ করেন না। এটা আপনি একবার মজা করে বলছিলেন। তো যাই হোক, সেইটা যদি হয় যে এ এন্ডে শান্ত, ও এন্ডে মুমিনুল, ২ জনই পরস্পরের এসে যদি বলে ফ্ল্যাট উইকেটে বল মুভও করতেছে না, তাও পরস্পরে বলবে যে, "ভাই কি বল হইতেছে, জান তো বাইরে হয়ে যায়।" তাইলে আপনার টেস্টে ইনিংস হবে না। ওখানে সৌম্যর মতো কাউরের দরকার। যে আসলে এটা পরোয়াই করবে না। বল মুভ করতেছে না কি করতেছে এটাতে ওর কিছু যায় আসে না। বলে বাউন্স থাকলে ও খেয়ে দিবে। এর সঙ্গে আমি বিশ্বাস করি যে সৌম্য বাংলাদেশের এই জেনারেশনে সবচেয়ে ভালো ফিল্ডার। কোনো সন্দেহ ছাড়া। সৌম্য সম্ভবত বাংলাদেশে এখন আ ক্যাচ নেওয়ার দিক থেকে, ক্যাচ দিয়ে অবশ্য ফিল্ডিং এর স্ট্যান্ডার্ড বোঝা যায় না। যদি না শুধু স্লিপের ক্যাচ হয়। ওর অনেকগুলো স্লিপের ক্যাচ। তারপর ক্যাচ নেওয়ার দিক থেকেও সে সম্ভবত টপ ৩ বা ৪ এ আছে। তো যাই হোক, সেটা ব্যাপার না। ওর ফিল্ডিং এমনিতেই অসাধারণ। ও ওয়ান অফ দি বেস্ট ফিল্ডার এই জেনারেশনের। আর ওই যে যেটা আপনি টেস্টে হয়তো এটা খুব একটা কাজে লাগবে না। শেষ সেশনে একটু পার্ট টাইম বোলিং করে দিতে হবে। ওরকম ক্ষেত্রে সৌম্য কাজে লাগলেও লাগতে পারে। আর ওয়ানডেতে আপনি মিডল ওভারে তারে দিয়ে বেশ সার্ভিস পাবেন। ওর ওয়ানডে বোলিংটা বেশ ভালো।
মানে আমি একদমই কোনোভাবে অলরাউন্ডার বলতে চাই না ওকে। কিন্তু সার্ভিস পাবেন। ৩ ওভার ৪ ওভার বল করে দিবে। মূল বোলারদের কেউ যদি পিটুনি খায় তার ওই জায়গাটা গ্যাপটা পূরণ করতে পারবে বা একটু সারপ্রাইজ হিসাবে তার বোলিংটা আসতে পারে। মোটামুটি প্যাকেজ হিসাবে সৌম্য ভালো। আমি মনে করি তাকে এই জিনিসটা সুবিধা দিতে হবে। এখন এই জায়গায় শেষ একটা ক্রাইসিস থেকে গেল। বারবার পুরো কনটেন্ট জুড়ে বলছি না বাউন্স উইকেট, বাউন্স উইকেট। এই জায়গায় সৌম্যর আরেকটা শত্রু আছে। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা, ব্যাটিং অর্ডার উল্টোপাল্টা করা, বহু রকম শত্রুর কথা তো শুনলেন। তারপর কোচরা এসে বারবার ব্যাটিংয়ে হাত দেওয়া, ব্যাটিং স্টাইল টেকনিকে হাত দেওয়া, এগুলো তো আছেই। সৌম্যর আরেকটা শত্রু আছে হচ্ছে আমাদের লোকাল উইকেট, মিরপুরের উইকেট। এই উইকেটে হচ্ছে বল আপনার গিরার উপরে মানে ইসের উপরে হাঁটুর উপরে হাঁটু পর্যন্ত পৌঁছায় না। সবসময় এটা হাঁটুর নিচে থাকে। ফলে কি হয় সৌম্যর মতো ব্যাটসম্যান যারা ওই যে একদিন বোধহয় কোন কনটেন্টে বলতেছিলাম যে আমার এক ছোট ভাই আমার ইনবক্সে বলছে যে সৌম্য সাউথ আফ্রিকা হলে কুইন্টন ডিকক হয়ে যেত। তা না হোক, সৌম্য বাউন্স যদি সারা জীবন খেলতে পারত, মানে আপনার বাউন্স মানে কিন্তু আপনারা হয়তো ভুল বুঝেন না। বাউন্স মানে আমি কিন্তু শর্ট বলের কথা বলতেছি না। অনেকে আবার বাউন্স বললেই ভাবেন বোধহয় শর্ট বলের কথা বলতেছি। শর্ট বলে সৌম্যর দুর্বলতা আছে। বাউন্স মানে হচ্ছে ইভেন বাউন্স। মানে প্রত্যেকটা বল হাঁটুর উপরে আসবে, বল খুব বেশি নামবে না। ২-১ টা মাথার উপর দিয়ে যাইতে পারে, ও লিফট করবে। কিন্তু বল খুব বেশি নামবে না। এরকম জায়গায় সৌম্য হচ্ছে সেরা ব্যাটসম্যান এই মুহূর্তে আমাদের নাই। ফলে ওর একটা আত্মবিশ্বাসটা কমে যায় যখন আমরা ওই যে নোংরা উইকেটে খেলি, যখন আমরা এই হাঁটুর নিচে খেলি। এটা আসলে কোনো ব্যাটসম্যানেরই কনফিডেন্স থাকে না। সেখানে সৌম্যর মতো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ক্ষতি হয়। ফলে আমি মনে করি সৌম্যর দিকে একটু নজর দেওয়ার সময় চলে আসছে। এই জায়গাটায় আমাদের একটু বেশ কাজ করার সুযোগ আছে। আমি আশা করি যে আমাদের ম্যানেজমেন্ট সেই কাজটা করবেন এবং আশা করি যে সৌম্য টেকসই হবে। সৌম্য যেরকম হারায় যাচ্ছিল আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসছে। টেস্ট এবং ওয়ানডে ২ জায়গাতেই আমি তাকে এই টিকে থাকাটা দেখতে চাই। তাহলে আখেরে বাংলাদেশেরই লাভ হবে। সৌম্যর জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য শুভকামনা।